লড়াই নেই, এখানে লড়াইটা নেই। প্রধানপতি এখানে হচ্ছে এমএলএ পাতি। সেই এমএলএ পাতি তিনি যাবতীয় কাজ কারবার করে বেড়ান, যাবতীয় দুর্নীতির সাথে তিনি আছেন। তার দুর্নীতির ছবিটা এতটাই নোংরা, তার জন্য তিনি প্রার্থী হতে পারেন না। যাবতীয় দুর্নীতির কার্যকলাপ ছাড়া দেবরাজ, সিন্ডিকেট রাজ দেবরাজের, চাকরি চুরিতে দেবরাজ, কাটমানিতে দেবরাজ, দোকানগুলো থেকে তোলা আদায় দেবরাজ। এখানে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা জিজ্ঞেস করুন, ওদের কী অবস্থা জিজ্ঞেস করুন। টোটোওয়ালারা জিজ্ঞেস করুন, বুম ধরলে হয়তো বলবে না। অটোওয়ালা জিজ্ঞেস করুন, বুম ধরলে হয়তো বলবে না। প্রত্যেকের কাছ থেকে টাকা তোলে তৃণমূল, এবং মাথার ওপর আছে দেবরাজ। দেবরাজের মাথার ওপর আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। গান শোনার হয়, কীর্তন শোনার হয়, ইউটিউবে শুনে নেবে। গান শোনা হয়, কীর্তন শোনা হয়, সিডি শুনে নেবে। গান শোনার জন্য একজনকে বিধায়িকা করা দরকার নেই। বলছি, যে যার ধর্ম সে পালন করবেন, ধর্ম যার উৎসবটাও তার। মমতা বন্দ্যোপাধ্যায় একটা ধর্ম পালন করছেন, অসুবিধা কী আছে? আজকে উনি মুখ্যমন্ত্রীকে শুভনন্দন, স্বাস্থ্যসাথী কার্ডে যদি চিকিৎসা হয় মাথার চিকিৎসাটা করে নিক, আর কিছু বলার নেই। মিনি বাস দেখেছেন? মিনি বাসে যখন ওঠেন বলা হয় পিছনের দিকে এগিয়ে যান, তো পশ্চিমবঙ্গটা ওরকম পিছনের দিকে এগিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার যে ইঞ্জিনটা চালাচ্ছে, এটা এক্সপায়ার্ড ইঞ্জিন, বেসিক্যালি টাইম পার হয়ে গেছে, ডবল ইঞ্জিন দরকার। যুবসাথী দুর্দান্ত স্কিম, ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে। রাজ্যে ৭৭ লক্ষ যে বেকার আছে, ৭৭ লক্ষ ছেলে, শিক্ষিত ছেলে মেয়ে কাজ পায়নি, সেটা প্রমাণ করার জন্য যুবসাথী প্রমাণ করে তার চাকরির প্রতিশ্রুতি, কর্মসংস্থানের প্রতিশ্রুতি সবকটা মিথ্যে। যুবকরা হবে শিল্পপতি, যুবকরা হবে এন্টারপ্রেনার, তাদের আন্ডারে লোকে কাজ করবে, তারা কাজ দেবে, এবং সেই কাজের জন্য যাবতীয় ব্যবস্থা আমরা করব। অবশ্য তিনি বলেছেন যে একটা কমিউনিটি আছে যাকে বললে আমি যদি চুপ করে যাই 1 সেকেন্ডে সবাইকে শেষ করে দেবে। হিন্দুদের মারার পরিকল্পনা চলছে। হিন্দুদের এটা শেষ লড়াই। পশ্চিমবঙ্গের হিন্দুরা শেষ হয়ে যাবে যদি না এই ইস্যুগুলো ঠিকঠাক হয়। পশ্চিমবঙ্গের হিন্দুরা শেষ হয়ে যাবে যদি না পরিবর্তন হয়। মমতা বন্দ্যোপাধ্যায় হলেন একজন প্রতারক। তিনি প্রতিশ্রুতির নামে খালি প্রতারণা করে যান, মানুষকে খালি ঠকিয়ে যান। প্রতিশ্রুতি দিয়ে আর চলছে না বলে এবার প্রতিজ্ঞা চলছে, প্রতিজ্ঞাতেও চলবে না। যে রেড রোডে প্রোগ্রামটায় গেছেন, তিনি গেছেন খিলাফত কমিটির প্রোগ্রামে গেছেন না? ভুল না করি আমি? খিলাফত কমিটি জানেন? আমি বলি, আপনার জানা উচিত। প্রথমে ওটোম্যান ট্রাইব ইস্টার্ন এশিয়া, তারা রুল অফ খালিফা, রুল অফ প্রফেট প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করলো। রুল অফ প্রফেট যখন এস্টাবলিশ হলো না, রুল অফ মুসলিম রুল অফ প্রফেট হলো না, তখন তারা ক্যালিফেট চালু করলো। আমি জানি না আমাদের গান্ধীজি ভারতবর্ষে এই ক্যালিফেটকে কেন নিয়ে আসলেন। ক্যালিফেটের নাম দিলেন খিলাফত। খিলাফতের আসল উদ্দেশ্য স্বাধীনতা ছিল না, কিন্তু খিলাফতের আসল উদ্দেশ্য ছিল মুসলিম রুলার প্রতিষ্ঠা করা, রুল অফ মুসলিম রুলার। সে ক্যালিফেট এখানে চালু হলো, খিলাফত চালু হলো। সেই 1920 সালে হওয়া খিলাফত কমিটি, তারই একটা প্রোগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছর যায়। এই ভারতবর্ষের যে খিলাফত কমিটি, মোপালার দাঙ্গার কথা মনে আছে তো? হিন্দুদের কচু কাটা করে কুয়োয় ভাসিয়ে দেওয়া হয়েছিল। মোপালার দাঙ্গার দায়ী এই খিলাফত কমিটি। এই খিলাফত কমিটি ওই সময় 1920 থেকে 23 সালে কলকাতার বুকে একের পর এক বড় দাঙ্গার জন্য দায়ী। তিনি এই খিলাফত কমিটিতে গিয়ে বলেন যে আল্লাহ ছাড়া আর কোনো ঈশ্বরের অস্তিত্ব নেই। অবশ্য তিনি বলেছেন যে একটা কমিউনিটি আছে যাকে বললে আমি যদি চুপ করে যাই 1 সেকেন্ডে সবাইকে শেষ করে দেবে। হিন্দুদের মারার পরিকল্পনা চলছে। শশী পাজা তো মন্ত্রী, বাড়িতে সিসিটিভি আছে তো প্রকাশ করুক না বাড়ির সিসিটিভিটা। আমরা দেখেছি তার বাড়ি থেকে ঢিল মারা হচ্ছে। দেখো বস, সোজা বাংলা কথা বলে রাখি, এটা নতুন বিজেপি, ঢিল মারলে পাটকেলটা খেতে হবে। দুজন হিন্দু মানুষ ছিল, দুজন। তারা ছোটো থেকে তাদেরকে শেখানো হয়েছিল ধর্ম মানে আফিম, ওপিয়াম অফ মাসেস। তারা বামপন্থী ছিলেন, ভারতীয় জনতা পার্টিটা করতেন না, সংঘকে তারা ঘৃণা করতেন। মুর্শিদাবাদে তাকে কচু কাটা করা হলো। চন্দন দাস এবং হরগোবিন্দ দাসের কথা বলছি। চন্দন দাসের স্ত্রীর সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি। সে বলেছে আমার বরকে কেটে ফেলা হলো, ফালা করে পড়া হলো, পড়েছিল, গল করে রক্ত বসলো। 300 মিটার দূরে থানা ছিল, থানা থেকে লোক আসেনি। তারা কি ধার্মিক ছিল? বক ধার্মিক না অন্য ধার্মিক? ফার্স্ট প্রশ্ন আমার। কারা মারলো? তাদের ভাষাটা কী ছিল? যারা মেরেছে তারা তো বাংলাভাষী ছিল, যারা মারা গেছে তারাও বাংলাভাষী ছিল। আমি ছেড়ে দিলাম, মোথাবাড়ি আসুন। পয়েন্ট করে হিন্দুদের বাড়ি পোড়ানো হলো।
মোথাবাড়িতে ওই পার্টিকুলার জায়গায় তো ভারতীয় জনতা পার্টি নেই, ওই পার্টিকুলার জায়গায় ভারতীয় জনতা পার্টি নেই, তাহলে ভারতীয় জনতা পার্টির কী হলো? ওখানে থেকে তারা পালালো কেন? হিন্দুরা পালিয়ে গেল ওখান থেকে। তৃণমূলের পঞ্চায়েতের জেতা সদস্য তিনিও পালিয়ে গেছেন মুসলমানদের অত্যাচারে। তো ওভারঅল সিচুয়েশনগুলো মানুষ দেখেছে, ওভারঅল ইস্যুগুলো মানুষ দেখেছে। আমি আবার বলছি, হিন্দুদের এটা শেষ লড়াই। পশ্চিমবঙ্গের হিন্দুরা শেষ হয়ে যাবে যদি না এই ইস্যুগুলো ঠিকঠাক হয়। পশ্চিমবঙ্গের হিন্দুরা শেষ হয়ে যাবে যদি না পরিবর্তন হয়। অদিতি মুন্সি কীর্তন গান ঠিক আছে, কিন্তু অদিতি মুন্সি হরগোবিন্দ দাস চন্দন দাস হত্যাকাণ্ড নিয়ে কিছু বলেছেন? তার তো উচিত ছিল একটু বকটুইতে যাওয়া। আজকে 4র্থ বর্ষপূর্তি। ভাদু শেখের স্ত্রীর সেই আর্তনাদ আমাদের মনে আছে। তার স্ত্রী বলেছিল, আমার ভাদু তো একা খেত না, সবাইকে দিয়ে খেত। তারপরও তার মাথায় বোম মারা হলো। তার প্রতিবাদে তৃণমূল কর্মী, সংখ্যালঘু মুসলমান, তাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো, 10 জনকে জ্যান্ত পুড়িয়ে মারা হলো। সত্যি ঈদ পালন তো হতো, মুখ্যমন্ত্রী যদি ওই পরিবারগুলোর কাছে যেতেন, ওখানে গিয়ে দেখা করতেন। করেছেন কি? করেননি তো। প্রতিশ্রুতি মানে প্রতারণা, কে বলেছিল? মমতা ব্যানার্জি বলেছিল। এই শেষ কয়েক বছরে তার প্রতিশ্রুতি এবং প্রতারণা দেখে নিয়েছেন। গতবার প্রমিস ছিল কি ডবল চাকরি হবে, হলো কি? 26,000 চাকরি গেল। শিল্প আনবো প্রথমে বলেছিল, আনতে পেরেছেন কি? 6 মাসের মধ্যে শিল্প পারেননি। কেন্দ্রীয় হারে দিয়ে দেবো, তখন ষষ্ঠ পে কমিশনের সুবিধা দেবো, আনতে পেরেছেন? পারেননি। মমতা বন্দ্যোপাধ্যায় হলেন একজন প্রতারক। তিনি প্রতিশ্রুতির নামে খালি প্রতারণা করে যান, মানুষকে খালি ঠকিয়ে যান। প্রতিশ্রুতি দিয়ে আর চলছে না বলে এবার প্রতিজ্ঞা চলছে। প্রতিজ্ঞাতেও চলবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ জানে, শি ইজ র্যাঙ্ক লায়ার, প্রতিষ্ঠিত মিথ্যেবাদী তিনি একজন, এবং তার এই প্রতিশ্রুতিগুলো তার মতোই মিথ্যে। সব কাঁচা বাড়ি পাকা করে দেবো। কাঁচা বাড়িগুলো তো বিক্রি করে দিল। কেন্দ্র সরকার তো আবাস যোজনার বাড়ি পাঠিয়েছিল, সে আবাস যোজনার বাড়ির টাকা তো তৃণমূল কংগ্রেস খেয়ে নিয়েছে। চিন্তা করবেন না, তৃণমূল কংগ্রেস নেতাদের বলতে চাই, যা টাকা খেয়েছে একদম গলার ভিতর দিয়ে হাত ঢুকিয়ে বের করে নেবো টাকা। গরিবের টাকা গরিবের কাছে পৌঁছে দেবো। যুবসাথীর টাকা যুবদের হাত খরচ। যুবসাথী দুর্দান্ত স্কিম, ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে। রাজ্যে 77 লক্ষ যে বেকার আছে, 77 লক্ষ ছেলে, শিক্ষিত ছেলে মেয়ে কাজ পায়নি, সেটা প্রমাণ করার জন্য যুবসাথী প্রমাণ করে তার চাকরির প্রতিশ্রুতি, কর্মসংস্থানের প্রতিশ্রুতি সবকটা মিথ্যে। আমরা আবার বলছি, যুবকদের সেন্ট্রাল স্কিমে বিভিন্ন ইস্যু জায়গাগুলো আছে, তাদের কর্মসংস্থান দেব আমরা। যুবকরা হবে শিল্পপতি, যুবকরা হবে এন্টারপ্রেনার, তাদের আন্ডারে লোকে কাজ করবে, তারা কাজ দেবে, এবং সেই কাজের জন্য যাবতীয় ব্যবস্থা আমরা করব। লড়াই নেই এখানে, লড়াইটা নেই। এক্স্যাক্টলি, লড়াইটা নেই। কেন লড়াই নেই বলছি? মানুষ রাবার স্ট্যাম্প বিধায়িকা চায় না। মানুষ রাবার স্ট্যাম্প অনেক দেখে নিয়েছে। মানুষ তাদের বিধায়িকাকে খুঁজে পায় না। এই গান শোনার হয়, কীর্তন শোনার হয়, ইউটিউবে শুনে নেবে। গান শোনা হয়, কীর্তন শোনা হয়, সিডি শুনে নেবে। গান শোনার জন্য একজনকে বিধায়িকা করা দরকার নেই, মানুষ তাকে কোনোদিন পায়নি। আর সাথে তার একজন আছে, বিধায়ক, বিধায়িকা পতি, পঞ্চায়েত সিরিজ ছিল না, এমএলএ পতি, মানে প্রধানপতি, এখানে হচ্ছে এমএলএ পতি। সেই এমএলএ পতি তিনি যাবতীয় কাজ কারবার করে বেড়ান, যাবতীয় দুর্নীতির সাথে তিনি আছেন। তার দুর্নীতির মানে ছবিটা এতটাই নোংরা, তার জন্য তিনি প্রার্থী হতে পারেন না। একজন ভাবমূর্তির একজনকে দরকার হয়, অদিতি মুন্সিকে মুখোশ করে দাঁড়ানো হয়, আসল মুখ পিছনে দেবরাজ, যাবতীয় দুর্নীতির কার্যকলাপ ছাড়া দেবরাজ, সিন্ডিকেট রাজ দেবরাজের, চাকরি চুরিতে দেবরাজ, কাটমানিতে দেবরাজ, দোকানগুলো থেকে তোলা আদায় দেবরাজ। এখানে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা যারা জিজ্ঞেস করুন, ওদের কী অবস্থা জিজ্ঞেস করুন। টোটোওয়ালারা জিজ্ঞেস করুন, বুম ধরলে হয়তো বলবে না। অটোওয়ালারা জিজ্ঞেস করুন, বুম ধরলে হয়তো বলবে না। প্রত্যেকের কাছ থেকে টাকা তোলে তৃণমূল, এবং মাথার ওপর আছে দেবরাজ। দেবরাজের মাথার ওপর আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোর শিষ্য, এবং তিনি যাবতীয় দুর্নীতিগুলো করে বেড়ান। অদিতি মুন্সি সম্পর্কে আমার কিছু বলার নেই, তিনি নিজে পলিটিক্যাল ভিকটিম। অদিতি মুন্সির জন্য আমার মায়া হয়, ওনাকে আমার শুভেচ্ছা, উনি সম্প্রতি মা হয়েছেন, অভিনন্দন তাকে। অদিতি মুন্সিকে নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু এখানকার মানুষ জানে এখানকার বিধায়কের নাম অদিতি মুন্সি হলেও অ্যাকচুয়াল বিধায়ক হলো দেবরাজ, কারণ অদিতি মুন্সি হলো জাস্ট একটা রাবার স্ট্যাম্প, দ্যাটস ইট। আগামীকাল এখানকার আমার যে প্রমিস আছে সেগুলো আমরা প্রকাশ করব, তাও বলে রাখছি। আসার উইদিন আ ফিউ ডেজ এখানকার ড্রেনেজ সিস্টেম এবং খাল বিল সংস্কার করা, যাতে জল না জমে, ফার্স্ট। সেকেন্ড,
উইদিন এ ফিউ ডেজ, উইদিন 6 মান্থ রাস্তাঘাট ঠিক করা যাতে মানুষের চলতে ফিরতে অসুবিধা না হয়। থার্ড, এখানকার সরকারি হাসপাতাল যেগুলো আছে, স্বাস্থ্যকেন্দ্র, তার পরিষেবার মান উন্নয়ন করা। ফোর্থ, নাগরিক সিভিক যে রাইটসগুলো আছে সেগুলোকে ঠিক করা। ফিফথ, এখানে আমি একজন আইনজীবী, আমার জন্য খুব ইজি কাজ এটা। দেখুন, আইনি পরিষেবা পেতে মানুষের অনেক খরচা হয়, তো ফ্রি লিগ্যাল এড সপ্তাহে 2 দিন করে বিধানসভার বিভিন্ন এলাকায় চালু করব, সেখানে মানুষ এসে বিনামূল্যে আইনি উপদেশ পাবেন। সপ্তাহে 1 দিন করে বিভিন্ন এলাকায় ফ্রি লিগ্যাল ক্যাম্প করা হবে, যেখানে মানুষ বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন এবং ওষুধ পাবেন। এর সাথে এলাকার অনেক যুবতী আছেন যারা চাকরি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য উন্নত মানের কোচিং সেন্টার ডিফারেন্ট এলাকায় বিনামূল্যে, বিনা পয়সায় শিক্ষকরা এসে তাদেরকে ট্রেনিং দেবেন, তাদেরকে চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন করাবেন। তাদের জন্য রাজ্য থেকে যেটা অলরেডি বলা হয়েছে সেগুলো তো অবভিয়াসলি অ্যাপ্লিকেবল এখানে, যে আসার উইদিন 40 ডেজ যেগুলো শূন্য পদে আছে সরকারি, সেগুলো শূন্য পদ ভর্তির প্রক্রিয়া চালু। উইদিন 45 ডেজ কেন্দ্রীয় হারে ডিএ এবং 7 পে কমিশন চালু। তারপর এখানে যারা যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থী আছে, যাদের চাকরিটা বিক্রি হয়েছে, যাদের স্বপ্ন বিক্রি হয়েছে, তাদেরকে হেল্প করা, তাদের ক্ষতিপূরণ দেওয়া এবং বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর বাড়িয়ে দেওয়া, যাতে তারা চাকরিতে বসতে পারে। মহিলা সুরক্ষার জন্য 5700 কোটি টাকার একটা ফান্ড, যে মহিলা সুরক্ষা, মহিলাদের ক্ষমতায়নের জন্য কাজে লাগবে। অন্নপূর্ণা ভাণ্ডার এখানে চালু করা, যাতে মহিলারা 3000 টাকা করে প্রতি মাসে পান। প্রত্যেকটা মহিলা 3000 টাকা করে প্রতি মাসে পাবেন এখানে। এবং তার সাথে খালি অন্নপূর্ণা, যেমন তৃণমূল কংগ্রেস করে একটা ভাণ্ডার এই সেই দিয়ে থেমে যায়, কাজের সুযোগ থাকে না, আমরা এখানে কাজের সুযোগ করব। বিভিন্ন সেন্ট্রাল স্কিম আছে যার উপকার পুরো দেশ পাচ্ছে, সেই সেন্ট্রাল স্কিমগুলো এখানে নিয়ে আসা, মানুষের কাজে লাগানো, যাতে মানুষ স্বাবলম্বী হতে পারে। স্বাস্থ্যসাথী কার্ড আছে পশ্চিমবঙ্গে। স্বাস্থ্যসাথী কার্ড পশ্চিমবঙ্গেরই একটু ভালো মানের বেসরকারি জায়গাগুলো নিতে চায় না। এখানে আয়ুষ্মান ভারত কার্ড চালু করা। আয়ুষ্মান ভারত কার্ডের ফলে পুরো ভারতবর্ষের মধ্যে যে কোনো জায়গায় যারা বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন। এই সহ আরও একাধিক প্রমিস আছে, যেগুলো আগামীকাল আমরা ডিসক্লোজ করব। দিজ আর দ্য মেন পয়েন্টস। আমি আবার বলছি, মানুষ, এখানকার মানুষ তাদের বিধায়ককে দেখতে চায়, এখানকার মানুষ রাবার স্ট্যাম্প চায় না।